সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খালিদ ইকবাল জুয়েল, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। স্বাগত জানাচ্ছি তোমাদেরকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের স্থিতিবিদ্যা দ্বিতীয় চ্যাপ্টার সমবিন্দু বলে সাম্য, চ্যাপ্টার 8.2, আজকের লেকচার 2। তো গত ক্লাসে আমরা এই চ্যাপ্টারের যতগুলো বেসিক সূত্র আছে সবগুলো বেসিক সূত্র নিয়ে আমরা আলোচনা করেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। সবগুলো বেসিক সূত্র, একদম বেসিক যে ধারণাগুলো ছিল সেগুলো আমরা গত ক্লাসে দিয়েছি। সমবিন্দু বলে সাম্য বলতে কী বোঝানো হয়, ভারসাম্য বলতে কী বোঝানো হয়, সমবিন্দু বল তো আমরা আগে আলোচনা করেছি। এই বিষয়গুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। কথা ক্লিয়ার? তো আজকে আমরা বলেছি, আজকে আমরা এই গত ক্লাসে যা শিখেছি সেগুলোর অ্যাপ্লিকেশন আজকে থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা প্রথমেই একটা প্রবলেম সলভ করব। আজকে আমরা একটা প্রবলেম সলভ করব। তো তার আগে আমরা গত ক্লাসে যেই সূত্রটা শিখেছিলাম, অনেকগুলো সূত্রের মধ্যে যে সূত্রটা আজকে আমার প্রয়োজন সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্র, সেটা হচ্ছে লামির উপপাদ্য। সেটা আরেকটু আমরা রিভিউ করে নেব আজকে, যেহেতু গত ক্লাসের পড়া ছিল। তো আমরা আজকে একটু রিভিউ করে নিব, আশা করি তোমরা উপকৃত হবে। লামির উপপাদ্যটা কী ছিল? সাম্যাবস্থায় লামির উপপাদ্যটা কী ছিল যদি একটু খেয়াল করে দেখো। বলছে সাম্যাবস্থায় লামির উপপাদ্য, এক বিন্দুতে একই সময়ে ক্রিয়াশীল তিনটি ভিন্ন ভিন্ন একতলীয় বল সাম্যাবস্থায় থাকলে এদের প্রত্যেক বল অন্য দুটি বলের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক হবে। এটা ছিল আমাদের গত ক্লাসের বেসিক সূত্রগুলোর মধ্যে একটি অন্যতম সূত্র, যে এক বিন্দুতে একই সময়ে যদি তিনটি ভিন্ন ভিন্ন বল একতলীয় বল ক্রিয়াশীল অবস্থায় থেকে সাম্যাবস্থায় থাকে, ব্যালেন্সড অবস্থায় থাকে, ইকুইলিব্রিয়াম অবস্থায় যদি থাকে, সেক্ষেত্রে এদের তিনটা বল, একটা হচ্ছে পি, কিউ, আরেকটা হচ্ছে আর, আলফা, বিটা, গামা। সেক্ষেত্রে আমরা বলছিলাম লামির উপপাদ্যটা কী ছিল? এরা যদি এখন সাম্যাবস্থায় থাকে, তিনটা বল এক বিন্দুতে ক্রিয়া করে, এখন লামির উপপাদ্যটা বলছে যে এই যে পি, কিউ, আর, পি যখন নিচ্ছি তখন হচ্ছে অপর দুটা বলের মধ্যবর্তী কোণ, আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে বিটা, সো এটা হবে আমার সাইন বিটা। কিউ যখন নিচ্ছি তখন হচ্ছে অপর দুটা বলের মধ্যবর্তী কোণ হচ্ছে গামা, তাহলে এটা হবে সাইন গামা। আর যখন নিচ্ছি তখন সেটা হচ্ছে পি এবং কিউ বলে মধ্যবর্তী কোণ, দ্যাট মিনস সাইন আলফা। এটা হচ্ছে আমার লামির উপপাদ্য ছিল, যে তিনটা বল এক বিন্দুতে ক্রিয়া করে যখন সাম্যাবস্থায় থাকে তখন তাদের বল এবং অপর দুটা বলের মধ্যবর্তী কোণের যে অনুপাত, সেই অনুপাতগুলো সমান হবে। কথা ক্লিয়ার? এটা হচ্ছে আমার লামির উপপাদ্য, সাম্যাবস্থার লামির উপপাদ্য। তা আজকে আমরা এই সূত্রটা দিয়ে একটা অ্যাপ্লিকেশন করব, একটা সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা খেয়াল করে দেখি যে প্রবলেমটা কি। যদি আমরা একটু দেখি, প্রবলেমটা হচ্ছে এটা, তোমরা যদি প্রবলেমটা পড়ো। দেখো, বলছে পিকিউআর বল তিনটি কোনো বিন্দুতে কোনো ত্রিভুজের এবিসির শীর্ষবিন্দু হতে যথাক্রমে বিপরীত বাহুর উপর লম্ব অভিমুখে দিকে ক্রিয়ারত থাকে এবং ভারসাম্য সৃষ্টি করে। যদি করে তাহলে তোমাকে দুইটা প্রমাণের কথা বলছে। একটা হচ্ছে কি পি ইস টু কিউ ইস টু আর হচ্ছে সাইন এ ইস টু সাইন বি ইস টু সাইন সি, আর একটা হচ্ছে পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু এ ইস টু বি ইস টু সি। মূলত প্রবলেমটা হচ্ছে এটা, আমরা এখন এটা সমাধানের চেষ্টা করব। তো শুরুতে আমরা যেহেতু বলছে যে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু হতে লম্ব বিমুখী বলটা ক্রিয়া করে, তিনটা বল ক্রিয়া করে। তো আমরা যদি তোমার ত্রিভুজটা আঁকি, একটু খেয়াল করে দেখো তোমরা। আমরা ত্রিভুজটা আঁকলাম, এটা একটা ত্রিভুজ এ বি সি, এ বি এবং সি। এখন বলছে শীর্ষবিন্দু থেকে লম্বাভিমুখী,
তো শীর্ষবিন্দু থেকে যদি আমরা লম্ব আঁকি, এই যে শীর্ষবিন্দু থেকে লম্ব আঁকলাম, বিপরীত বাহুর উপর লম্ব আঁকলাম, এটা থেকে বিপরীত বাহুর উপর লম্ব আঁকলাম, এটা থেকে বিপরীত বাহু, এটা হয়তো লম্বটা হয়নি পুরোপুরি, লম্ব আঁকলাম, এই বিন্দু থেকে এই বাহুর উপর লম্ব আঁকলাম, তাহলে এগুলো কিন্তু 90 ডিগ্রি, এগুলো হচ্ছে 90 ডিগ্রি, খেয়াল করে দেখো এগুলো হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা ধরে নিচ্ছি এই যে লম্ব আঁকলাম এটা বিপরীত বাহুগুলিকে যথাক্রমে ডি, ই এবং এফ বিন্দুতে ছেদ করে। শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব যথাক্রমে বিসি, সিএ এবং এবি বাহুকে ডি, ই এবং এফ বিন্দুতে ছেদ করে। তাহলে এখন বলছে তোমার পি, কিউ, আর বল তিনটা, তাহলে এই বলটা হবে পি, এইটা হচ্ছে আমার পি, তারপরে এই বলটা হচ্ছে কিউ, তারপরে এই বলটা হচ্ছে আমার আর। বুঝতে পারছো নিশ্চয়ই? এডি বরাবর বলটা হচ্ছে পি, বি বরাবর বলটা হচ্ছে কিউ এবং সিএফ বরাবর বলটা হচ্ছে আর। তাহলে এরা এই বিন্দুতে ক্রিয়াশীল। এখন আমি বলতে পারতেছি সেই বিন্দুটার নাম দিলাম ও, সেই বিন্দুটার নাম দিলাম ও, মাঝখানে যে বিন্দুটা সেটা হচ্ছে আমার ও বিন্দু, ও বিন্দু, ঠিক আছে? তো এখন এরা ও বিন্দুতে ছেদ করে দিলে ও বিন্দুটা হচ্ছে আমার লম্ব কেন্দ্র। লম্বগুলো শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব যে বিন্দুতে ছেদ করে সেটাই তো আমার লম্ব কেন্দ্র, তাই না? আচ্ছা, এখন আমরা এই অবস্থাটা, যেহেতু এরা ভারসাম্য অবস্থায় আছে বলছে, এরা ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে, তিনটা বলে এক বিন্দুতে ক্রিয়া করে ভারসাম্য অবস্থায় আছে। তো একটু আগে আমরা দেখেছি যে এই অবস্থায় আমরা লামির উপপাদ্যটা অ্যাপ্লাই করতে পারবো। তো এখন যদি আমরা লামির উপপাদ্য অ্যাপ্লাই করি, যে লামির উপপাদ্য মতে আমরা কি পাই? বল তিনটা হচ্ছে আমার পি, কিউ, আর, পি, কিউ, আর। তাহলে পি বাই কত? সাইন এখন কোনগুলো কি হবে? যখন পি দিচ্ছি, খেয়াল করে দেখো, যখন আমি পি নিচ্ছি বলটা হচ্ছে এটা, তাহলে অপর দুইটা বলে মধ্যবর্তী কোণ কত? অপর দুইটা বলে হচ্ছে আর এবং কিউ। অপর দুইটা বলে মধ্যবর্তী কোণ হচ্ছে এফ ও ই কোণ। তাহলে হবে আমার এফ ও ই কোণ, এফ ও ই কোণ। যখন কিউ নিচ্ছি তখন অপর দুইটা বলে মধ্যবর্তী কোণ কত? এফ ও ডি কোণ। যখন আর নিচ্ছি অপর দুইটা বলে মধ্যবর্তী হচ্ছে ডি ও ই কোণ, সাইন ডি ও ই কোণ। এখন এখানে আমরা একটু, আমি এটা খুলে ফেলি, আমরা একটু এই চতুর্ভুজের দিকে খেয়াল করে দেখব। যে খেয়াল করে দেখো যে আমরা এটা, আমি এখানে ক্যালকুলেশনটা করতেছি, পরে এখানে বসিয়ে দেব। একটা চতুর্ভুজে আমরা দেখতেছি যে এ এফ ও ই চতুর্ভুজে তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার চতুর্ভুজের ক্ষেত্রে একটা উপপাদ্য, এগুলো একদম স্কুল লেভেলে তোমরা শিখে আসছো, যে চতুর্ভুজের যে চারটা কোণ থাকে সেই চার কোণের সমষ্টি কত? চার কোণের সমষ্টি হচ্ছে 4 সমকোণ। চতুর্ভুজ তুমি যেভাবেই আঁকো না কেন, যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি হবে আমার, আচ্ছা 4 কোণের সমষ্টি যাই হোক, এটা আমি যদি অত কিছু নাও জানি একটু খেয়াল করে দেখো। হ্যাঁ, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে আমার, এই যে দেখো, যদি বর্গক্ষেত্র হয় তাহলে 4টা সমকোণ হবে এখানে। তো আমি চতুর্ভুজটা যেভাবে আঁকি না কেন, শেষ পর্যন্ত এই কোণগুলো যোগ করলে হবে 360 বা 4 সমকোণ। 4টা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি বা 4 সমকোণ। তাইলে এখানে খেয়াল করে দেখো যে এ এফ ও ই চতুর্ভুজে যেহেতু এটা লম্ব ছিল,
এই যে এই বাহুটা লম্বা এটার উপরে, এই বাহুটা লম্বা এটার উপরে, তাহলে এটা কিন্তু 90 ডিগ্রি। এই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে আমি দুইটা কিন্তু 90 ডিগ্রি পেয়ে গেলাম। তো দুইটা যদি 90 ডিগ্রি পেয়ে যাই, তাহলে আর বাকি থাকলো এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ। তো এই দুইটা কোণের সমষ্টি তাহলে কী হবে? আমি যদি বলি এ কোণ প্লাস এফ ও ই কোণ, এই দুইটা মিলে একত্রে কত হবে? দুইটা মিলে একত্রে হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি। সুতরাং এখানে এফ ও ই কোণটা কত হবে? এফ ও ই কোণ, এফ ও ই কোণ হবে 180 ডিগ্রি মাইনাস এ কোণ। 180 ডিগ্রি মাইনাস এ কোণ। আমার এখানে যে এফ ও ই কোণটা আছে সেই কোণের ভ্যালুটা আমরা এখানে বের করে নিলাম। এই অংশটা তোমরা প্রয়োজনে সাইড নোট দিয়ে, ডান পাশে সাইড নোট দিয়ে দিতে পারো। কথা ক্লিয়ার? সাইড নোট দিয়ে তোমরা দিয়ে দিতে পারো। তাহলে আমরা এখন খেয়াল করে দেখো, এফ ও ই কোণ যদি 180 মাইনাস এ কোণ হয়, তো এফ ও ডি কোণটা কত হবে? এফ ও ডি কোণ সিমিলার প্রক্রিয়া, একই ধরনের ক্যালকুলেশন করে আমরা এটার জন্য পাবো এফ ও ডি কোণ পাবো 180 মাইনাস বি কোণ। সিমিলারলি ডি ও ই কোণের জন্য আমরা পাবো 180 মাইনাস সি কোণ। 180 মাইনাস সি কোণ। তাহলে আমরা জাস্ট এই ভ্যালুগুলো যদি এখানে পুট করে দিই, এই ইকুয়েশনটা যদি আমরা পুট করে দিই এখন এই ভ্যালুগুলো, তাহলে আমরা কি পাবো? এই ভ্যালুগুলো আমরা এখন পুট করে দিই, মুছে দিলাম। দিস ইমপ্লাইজ পি বাই সাইন 180 মাইনাস এ কিউ বাই সাইন 180 মাইনাস বি আর বাই সাইন 180 মাইনাস সি। এ হচ্ছে আমি পেয়ে গেলাম। তো এখন 180 মাইনাস এ সমান কত? সে তোমরা জানো সাইন 180, দ্যাট মিনস 2 ইন্টু 90 ডিগ্রি। তো যেহেতু জোড় সংখ্যক 90, সো এখানে এটা হবে আবার কোন চতুর্ভাগে পড়ে? প্রথম চতুর্ভাগে পড়ে। 180 মাইনাস এ হচ্ছে প্রথম চতুর্ভাগে পড়ে। তাহলে আমরা এটা কত পাবো এখন? সাইন এ ইকুয়াল টু কিউ বাই সাইন ভি ইকুয়াল টু আর বাই সাইন সি। আমার এই যে প্রথম যে প্রবলেমটা ছিল, মানে প্রবলেমের প্রথম যে অংশটা ছিল, এটা কিন্তু এইটাই। খেয়াল করে দেখো, পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু সাইন এ সাইন ভি ইস টু সাইন সি। তাহলে কিন্তু এটা আমার প্রুভড, প্রথম অংশ প্রমাণ হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা লিখতে পারতেছি পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু সাইন এ ইস টু সাইন ভি ইস টু সাইন সি। আশা করি বুঝতে পেরেছো সবাই, ঠিক আছে? আমরা এখন এটা দ্বিতীয় অংশটা, দ্বিতীয় অংশটা যদি খেয়াল করে দেখো, কি দিয়ে লেখা? পি ইস টু কিউ আর ইস টু আর ইকুয়াল টু এ ইস টু বি ইস টু সি। এখানে দেখো এই এটা কিন্তু স্মল এ, স্মল বি, স্মল সি। তো এই স্মল এ, স্মল বি, স্মল সির কি প্রপার্টি, ধর্মটা কি? আমরা এটা মুছে দিই, এটা মুছে দিচ্ছি। তো এই স্মল এ, স্মল বি, স্মল সি হচ্ছে, তোমরা জানো, আমরা যদি একটা যে কোনো ত্রিভুজ আঁকি, যে কোনো একটা ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি এ বি সি, তাহলে নিয়ম হচ্ছে এই যে এ কোণ, ক্যাপিটাল এ কোণ, এ কোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে এ, বি কোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে স্মল বি, সি কোণের বিপরীত বাহু সেটা হচ্ছে আমার স্মল সি। ক্লিয়ার? তাহলে আমার এই যে এ কোণের বিপরীত বাহু, দ্যাট মিনস বিসি, যেটা বিসি এখানে হবে এ, সি এ হবে আমার বি, আর এ বি হবে আমার সি। কথা ক্লিয়ার? খেয়াল করে দেখো, এখন আমরা তাহলে একটা নতুন সূত্র এখানে অ্যাপ্লাই করব। নতুন সূত্র অ্যাপ্লাই করব, যেহেতু এই যে তোমার স্মল এ, স্মল বি অ্যান্ড স্মল সি, এই বিষয়টা আবার কোন সূত্রের সাথে সম্পর্কিত? এই সূত্রটা হচ্ছে তোমার ত্রিভুজের সাইন সূত্র। আমরা গত ক্লাসে পড়েছিলাম কিন্তু বলের সাইন সূত্র। তা আরেকটা আছে তোমার ত্রিভুজের সাইন সূত্র। এটা অবশ্য আলোচনা হয়নি গত ক্লাসে। এটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র।
তো ত্রিভুজের সাইন সূত্রটা কি? ত্রিভুজের সাইন সূত্র বলতেছে তোমার এটা তোমরা ফার্স্ট ইয়ারে ত্রিকোণমিতির চ্যাপ্টার 7-এ পড়েছ যে এ বাই সাইন এ ইকুয়াল টু ভি বাই সাইন ভি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু 2r প্রাইম, যেখানে আর প্রাইমটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর পরিবেশার্ধ। আর প্রাইম হচ্ছে ত্রিভুজ এবিসি এর পরিবেশার্ধ। কথা ক্লিয়ার? ত্রিভুজ এবিসি এর পরিবেশার্ধ হচ্ছে আর প্রাইম। তাহলে এটা হচ্ছে আমার ত্রিভুজের সাইন সূত্র। তাহলে এই যে স্মল এ স্মল বি স্মল সিটা আমি ত্রিভুজের সাইন সূত্র থেকে পাবো, এই বিষয়টা একটু মাথায় রাখবে। তো যেহেতু আমার প্রমাণে স্মল এ স্মল বি এবং স্মল সি আছে, সো আমাকে ত্রিভুজের সাইন সূত্রটা ইউজ করতে হবে, এটা তোমার মাথায় রাখতে হবে। তো আমরা যদি এখন ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করি, তোমরা লিখবে যে ত্রিভুজের সাইন সূত্র হতে পাই, ত্রিভুজের সাইন সূত্র হতে পাই, এটা লিখলাম। তো এটা লেখার পরে এখানে খেয়াল করে দেখো, যদি আমি এটা কন্টিনিউ করি, এখান থেকে সাইন এ ইকুয়াল টু কত, সাইন এ ইকুয়াল টু কত, আর গুণন করো। এই প্রথমটা শেষ অংশটা নাও, সাইন এ এদিকে চলে যাবে, 2r প্রাইমটা এদিকে এসে যাবে। তাহলে এটা হবে a বাই 2r প্রাইম সাইন v ইকুয়াল টু হোয়াট, b বাই 2r প্রাইম সাইন c ইকুয়াল টু হোয়াট, c বাই 2r প্রাইম। তাইলে আমরা যেই প্রমাণটা আমরা এখন চাচ্ছি, সেখানে কিন্তু খেয়াল করে দেখো দ্বিতীয় অংশটাতে কিন্তু সাইন এ সাইন বি সাইন সি নাই, শুধু স্মল এ বি সি আছে। তাইলে আমরা যেই সূত্রটা, যেই মানটা প্রথম অংশে প্রমাণ করলাম, সেই ভ্যালুটা আমি এখন পুট করে দিই। প্রথম অংশে কি প্রমাণ করলাম আমরা প্রমাণ করছি এটা যে পি বাই সাইন এ কিউ বাই সাইন বি আর বাই সাইন সি, এটা আমরা প্রমাণ করছি। এখন এই অংশে জাস্ট এই ভ্যালুগুলো, এই সাইন এ সাইন বি সাইন সি এর এই যে এই ভ্যালুগুলো, এগুলো পুট করে দাও এখানে, এই ভ্যালুগুলো এখানে পুট করে দাও। তো যদি আমরা পুট করি তাহলে কত পাবো, পি বাই সাইন এ ইকুয়াল টু কত, এ বাই 2r প্রাইম কিউ বাই বি বাই 2r প্রাইম আর বাই সি বাই 2r প্রাইম। তো যেহেতু প্রত্যেকটার নিচে 2r প্রাইম আছে, আমরা যদি 2r প্রাইম দ্বারা এখানে সকল পক্ষ থেকে ক্যান্সেল হয়ে যায়, সকল অংশ থেকে ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমার এখানে থাকতেছে পি বাই এ ইকুয়াল টু কিউ বাই বি ইকুয়াল টু আর বাই সি। দ্যাট মিনস আমি লিখতে পারতেছি পি ইজ টু কিউ ইজ টু আর ইকুয়াল টু এ ইজ টু বি ইজ টু সি। তাহলে আমার দ্বিতীয় অংশটাও প্রমাণিত হয়ে গেল। আশা করি তোমরা প্রবলেমটি বুঝতে পেরেছো। যদি না বোঝো আরেকবার দেখবে, আমার লামিয়ের উপপাদ্যটা ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের প্রায় সবগুলো প্রবলেমই লামিয়ের উপপাদ্যের অ্যাপ্লিকেশান আছে। কথা ক্লিয়ার? তো আগামী ক্লাসে আমরা আরও নতুন প্রবলেম সলভ করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।